Hello student, welcome to হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্মে আরও একবার তোমাদের স্বাগত। আমরা ক্লাস 12 এর সেমিস্টার 3 এর একটি বিষয় নিয়ে বিগত কয়েকটা ক্লাসে আলোচনা করছিলাম। সেটা হচ্ছে মহিসঞ্চরণ মতবাদ। মহিসঞ্চরণ মতবাদের আমরা প্রথম থেকে যেমন বিভিন্ন ধরনের অনুমান সমূহ, তারপরে তার সেই যে তত্ত্ব, সেই তত্ত্বের যে প্রমাণ এবং এই তত্ত্বের যে ব্যাখ্যা, সেগুলো আমরা আগের ক্লাসে করেছি এবং এটাও জেনেছি যে বিভিন্ন যুগে অর্থাৎ কার্বনিফেরাস, ট্রিয়াসিক, জুরাসিক, ক্রিটেসাস এই সমস্ত যুগে কিভাবে প্যানজিয়া এবং প্যান্থালাসা বিভিন্ন মহাদেশের রূপ এবং মহাসাগরের বর্তমান পরিস্থিতিতে কিভাবে এসেছে সেটাও আমরা জেনেছি। আজকে যে ক্লাসটা আমরা শুরু করব সেটা হচ্ছে মহিসঞ্চরণের প্রমাণসমূহ, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রমাণ পাওয়া গেছে যেটা ওয়েগনার এই মহিসঞ্চরণ মতবাদ বা কন্টিনেন্টাল ড্রিফটিং এর প্রমাণ হিসাবে আমাদের কাছে তুলে ধরেছেন। সেই সংক্রান্ত আজকের ক্লাসটি। তাহলে চলো শুরু করা যাক। মহাদেশীয় চলন বা মহিসঞ্চরণের যে প্রমাণ বা যুক্তিগুলি ওয়েগনার আমাদের সামনে তুলে ধরেছেন, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে জিগ স ফিট এই ধারণাটা। জিগ স ফিট কথাটা আমরা কিন্তু ছোটবেলায় খেলা করতে গিয়ে পড়েছি। যেমন কিছু কিছু আমরা ম্যাচিং সংক্রান্ত ব্লক কিছু আমরা খেলতাম আগে। সেই খেলাতে দেখা গেছিল যে একটার সাথে একটা ম্যাচ করে বা একটা কার্ডের সাথে আর একটা কার্ড ম্যাচ করে আমরা একটা কমপ্লিট ছবি কিন্তু আমরা করতে পারতাম বা খেলতে পারতাম। যেমন একটা ফুলের ছবি। এই ফুলের ছবিটা দেখো, প্রথম ব্লকটা কিন্তু এরকম আছে, আবার সেকেন্ড ব্লকটা খানিকটা এরকম আছে। এইভাবে সমস্ত ব্লকগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার আমাদের কাজ হতো, বা কোনো বাচ্চাকে যদি বলা হতো যে এই ফুলের ছবিটা কমপ্লিট করো, তাহলে সেক্ষেত্রে সে এই ব্লকগুলোকে জুড়ে জুড়ে ঠিক সেইভাবে একটা ফুলের ছবি গঠন করত। তা এই যে ঘটনাটা, সেটাকেই বলা হয় জিগ স ফিট। ঠিক এইভাবেই ওয়েগনার তিনি বলেছেন যে এই আটলান্টিক মহাসাগরের মধ্যে যে মহাদেশগুলো রয়েছে, যেমন হচ্ছে দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল আর আফ্রিকার পশ্চিম উপকূল, এই দুটোর মধ্যে কিন্তু এই রকম সাদৃশ্য পাওয়া গেছে। সেই সাদৃশ্যটা কীরকম আমাদের একটু এঁকে বুঝে নিতে হবে। আচ্ছা, প্রথমেই আমি দক্ষিণ আমেরিকাটা ড্র করছি। খানিকটা এরকম ধরনের দেখতে দক্ষিণ আমেরিকা, আর আফ্রিকা হচ্ছে
এবং মাঝখানে আমরা জানি আটলান্টিক মহাসাগর রয়েছে। এই জায়গাটায় আটলান্টিক মহাসাগর রয়েছে। তাহলে এই মহাদেশ দুটো যদি আমরা জোড়া লাগাই তাহলে দেখব একই রকমভাবে কিন্তু এটা জোড়া লেগে যাচ্ছে। এই যে সাদৃশ্য আছে, যেমন বলা হচ্ছে যে দক্ষিণ আফ্রিকার কেপ ফোল্ড বা অন্তরীপ ভাঁজের অস্তিত্ব উল্টো দিকে দক্ষিণ আমেরিকায়ও কিন্তু পাওয়া যায়। অর্থাৎ যে ভাঁজটা এখানে রয়েছে সেই জায়গাটাতেই কিন্তু আর একটা ভাঁজ দক্ষিণ আমেরিকাতেও দেখা গেছে। এইভাবে বিভিন্ন যে খাঁজগুলো সেগুলো যদি জোড়া লাগানো হয় তাহলে কিন্তু দেখা যাবে যে এগুলো একটা মানে সম্মিলিত একটা মহাদেশ হিসাবে ছিল, কোনো একটা সময় ছিল। তা এই প্রমাণটা ওয়েগনার পেয়েছিলেন যে একটা সাদৃশ্য মহাদেশগুলোর মধ্যে একটা সাদৃশ্য, সেই হিসাবে ওয়েগনার বলেছেন যে জিগস ফিটের মতো মহাদেশগুলোর, অর্থাৎ এই দক্ষিণ আমেরিকার পূর্ব প্রান্ত এবং আফ্রিকার পশ্চিম প্রান্ত যদি নিখুঁতভাবে আমরা ম্যাচ করার চেষ্টা করি তাহলে সেটা কিন্তু ম্যাচিং হয়ে যাবে। এক্ষেত্রেও অনেকগুলো যে এই যে মতবাদটা, সেখানে অনেকগুলো বিতর্ক থাকলেও সেখানে কিন্তু এটা প্রমাণিত হয়েছে, অনেক বিজ্ঞানী এটা প্রমাণ করে দিয়েছেন যে এক সময় কিন্তু এই দুটো মহাদেশ একসাথে ছিল। তাহলে এই যে বিষয়টা সেটাকেই বলা হচ্ছে জিগস ফিট। তাহলে মহী সঞ্চালনের প্রমাণসমূহের মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জিগস ফিট, এবং এটাও খুব গুরুত্ব রাখে এই এভিডেন্সগুলোর মধ্যে। নেক্সট আমরা যে প্রমাণটা আমরা পাই সেটা হচ্ছে পুরা জলবায়ুগত প্রমাণ। এখানে দেখো লেখা আছে পুরা জলবায়ুগত প্রমাণ বা প্যালিওক্লাইমেটিক এভিডেন্স। এই বিষয়টা কি? পুরা জলবায়ুগত প্রমাণ বলতে বোঝায় যে পূর্বকালের যে জলবায়ুগত যে নিদর্শন বর্তমানে পাওয়া যাচ্ছে সেই সমস্ত বিষয়গুলো এখানে বলা হয়েছে। যেমন দেখা গেছে যে উত্তর আমেরিকার পার্মো কার্বনিফেরাস যুগের কয়লার স্তর নিরক্ষীয় জলবায়ুর অবস্থানকে ইঙ্গিত করে। আবার ওই একই জায়গায় পাললিক শিলাস্তরে সঞ্চিত জিপসাম এবং সৈন্ধব লবণের উপস্থিতি উপক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ুকেও নির্দেশ করে। এছাড়াও আর কি দেখা গেছে যে ইউরোপ এবং সাইবেরিয়ায় যে সমস্ত অঞ্চলে কয়লা সঞ্চয় লক্ষ্য করা যায় সেগুলো বর্তমানে কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত। এই যে নিদর্শনগুলো পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে যে কয়লার বিভিন্ন জায়গায় অবস্থান। আমরা জানি যে কয়লা কখন তৈরি হয়, যখন প্রচুর পরিমাণে যেখানে বৃষ্টিপাত হয় এবং অতীতে যেখানে একটা চিরহরিৎ বনভূমি ছিল এবং সেখানে বহু বছর ধরে সেই বনভূমি চাপা পড়ে কয়লার সৃষ্টি হয়। আবার সৈন্ধব লবণের যে অবস্থান দেখা যায় সেখানেও আমরা বলতে পারি যে সৈন্ধব লবণের অবস্থান কেবলমাত্র সেই সব অঞ্চলে দেখা যায় যেখানে বৃষ্টিপাতের থেকে বাষ্পীভবনের মাত্রাটা বেশি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে উত্তর আমেরিকায় নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করছে। একটি ছবির মাধ্যমে দেখালে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। আমরা জানি যে
প্রথমে এই মহাদেশগুলো যখন একসাথে ছিল তখন বিভিন্ন মহাদেশগুলো এরকম জোড়া লাগা অবস্থায় এইভাবে অবস্থান করত। অর্থাৎ সমস্ত মহাদেশগুলো তখন কিন্তু দক্ষিণের দিকে ছিল, দক্ষিণ মেরুর দিকে ছিল, এবং পরবর্তীকালে সেটা আস্তে আস্তে উত্তর দিকে সরে গেছে। এর ফলে কি হয়েছে, যে এই যে আমেরিকার কথা বলা হচ্ছে, উত্তর আমেরিকার কথা বলা হচ্ছে, তা এখানে দেখো উত্তর আমেরিকাটা কিন্তু এই নিরক্ষীয় অঞ্চলের মধ্যে, এই যে উত্তর আমেরিকাটা নিরক্ষীয় অঞ্চলের মধ্যে ছিল, এবং পরবর্তীকালে সেটা উত্তরে প্রথমে সরে গেছে। তার ফলে কি হয়েছে, উষ্ণ উপক্রান্তীয় মরু অঞ্চলে পরিণত হয়েছিল, এবং তখন সেখানে সৈন্ধব লবণের অবস্থান পাওয়া গেছে। এবং যখন আরও উত্তরে সরে গেছে, অর্থাৎ এখন কীরকম অবস্থান সেটা তোমাদের দেখালে বুঝতে পারবে। এখন অবস্থান হচ্ছে, আমি শুধু উত্তর আর দক্ষিণ আমেরিকার ম্যাপটাই মোটামুটি আঁকার চেষ্টা করছি। এখন দেখো, এখন কিন্তু কতটা উত্তরে সরে গেছে উত্তর আমেরিকা। এর ফলে কি হয়েছে, এই যে নিরক্ষীয় অঞ্চলে ছিল, নিরক্ষীয় অঞ্চল থেকে এতটা উত্তরে সরে গেল, তার ফলে কি হলো, যে যেটা নিরক্ষীয় অঞ্চলে ছিল, নিরক্ষীয় অঞ্চলের বনভূমি চাপা পড়ে সেখানে একটা উষ্ণ জলবায়ু তখন ছিল, এবং সেখানে কয়লার উপস্থিতি, কয়লাটা তৈরি হয়েছে তখন, এবং যখন আরও উত্তরে সরে গেছে তখন সেটা উষ্ণ উপক্রান্তীয় মরু অঞ্চলের মধ্যে ছিল, এবং আবার বর্তমানে যে এই যে উত্তরে সরে গেছে তার ফলে এখানে নাতিশীতোষ্ণ এখন জলবায়ু বিরাজমান। তাহলে বোঝা যাচ্ছে যে বিভিন্ন যে যুগ, এই যুগে যে মহাদেশের সঞ্চরণ ঘটেছে, এই সঞ্চরণের ফলে জলবায়ুগত পরিবর্তনগুলো ঘটেছে, যেটা এই কয়লার অবস্থান এবং বিভিন্ন খনিজ পদার্থ যেমন সৈন্ধব লবণের অবস্থান দেখে ওয়েগনার বিশ্লেষণ করেছেন যে এটা সেই সময় কিন্তু নিরক্ষীয় অঞ্চলে ছিল, এবং পরবর্তীকালে সেটা উষ্ণ উপক্রান্তীয় মরু অঞ্চলে পরিণত হয়, এবং বর্তমানে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে অবস্থান করছে। কিন্তু যেটা রয়ে গেছে সেটা হচ্ছে খনিজ পদার্থগুলো নিদর্শন হিসাবে রয়ে গেছে। তাহলে পুরা জলবায়ুগত প্রমাণের মধ্যে এইটা হচ্ছে একটা, যে কয়লার উপস্থিতি, সেটার মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে আমরা নেক্সট যে প্রমাণ সেটাতে চলে যাচ্ছি। নেক্সট যে প্রমাণ সেটা হচ্ছে জিওলজিক্যাল এভিডেন্সেস, অর্থাৎ ভূতাত্ত্বিক প্রমাণ। এই প্রসঙ্গে বলতে গেলে আমাদের প্রথমে একটি ছবি এঁকে নেওয়া দরকার। এটা হচ্ছে উত্তর আমেরিকা, আর এদিকে হচ্ছে ইউরোপ, আর এদিকে হচ্ছে আফ্রিকা। আর মাঝখানে হচ্ছে আটলান্টিক মহাসাগর। তা এখানে দুটো যুগের ভাঁজের অস্তিত্ব পাওয়া গেছে। সেটা কিরকম, একটার নাম হচ্ছে, যে যুগটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ক্যালডোনিয়ান ভাঁজ, অর্থাৎ ক্যালডোনিয়ান যুগে এই ভাঁজটা সৃষ্টি হয়েছিল।
ডোনিয়ান, আর একটা হচ্ছে হার্সিনিয়ান। এই দুটো যুগে দুরকম ভাঁজের সৃষ্টি হয়েছিল। যেমন হচ্ছে, আমি বিভিন্ন কালার দিয়ে এটা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে এই জায়গাটাতে হার্সেনিয়ান ফোল্ড রয়েছে এবং তার উত্তর দিক থেকে ছেদ করেছে ক্যালডোনিয়ান ফোল্ড। আবার একই রকম ভাবে এই ইউরোপের পশ্চিমেও কিন্তু এরকম হার্সেনিয়ান ভাঁজ এবং এইখানে ক্যালডোনিয়ান ফোল্ড দেখা গেছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব দিকে যে অ্যাপালেশিয়ান পর্বত অঞ্চলে হার্সেনিয়ান যুগের ভাঁজ পুরনো এই ক্যালডোনিয়ান যুগের ভাঁজকে ছেদ করেছে। এই যে ছেদ করেছে এই অংশটা, এবং এই ছেদ করার পর ক্যালডোনিয়ান যুগের ভাঁজ হার্সেনিয়ান যুগের ভাঁজের উত্তরে অবস্থান করছে। দেখো, ভাঁজটা উত্তরে অবস্থান করছে। ঠিক ইউরোপেও এই ভাঁজটা উত্তরে অবস্থান করছে। এবং এই ভাঁজগুলো সম্পর্কে আমি একটু বলে রাখি। সেটা হচ্ছে ক্যালডোনিয়ান যে ভাঁজ, সেটা কিন্তু সূত্রপাত হয়েছিল প্যালিওজোইক যুগের প্রথম দিকে, ক্যাম্ব্রিয়ান উপযুগের শুরুর দিকে। এই ভূয়ালনের ফলে কি হয়, এই লরেশিয়া আর এই ইউরোপ, লরেশিয়া বলতে আমরা উত্তরে যে মহাদেশগুলো ছিল সেগুলো যখন একত্রিতভাবে ছিল তখন সেটাকে আমরা লরেশিয়া বলি। সেই লরেশিয়া আর এই ধরো এটা লরেশিয়া এবং এটা হচ্ছে ইউরোপ, দুটোই উত্তর দিকে অবস্থান করত। এই লরেশিয়া এবং তখন ইউরোপকে বলা হতো বাল্টিকা। এই বাল্টিকার মধ্যে সংঘর্ষের ফলে মাঝের ভূভাগের সংকোচনের কারণে যখন একসাথে ছিল আর কি, তখন সংকোচনের কারণে কি হয়, এখানে ভাঁজের সৃষ্টি হয় এবং ভাঁজের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপালেশিয়ান পর্বতমালা সৃষ্টি হয়। এই ভাঁজগুলোর বরাবর কিন্তু এখানে অ্যাপালেশিয়ান পর্বত সৃষ্টি হয়। অন্যদিকে কি হয়, যে ইউরোপের যে পার্টটা সেখানে স্ক্যান্ডিনেভিয়ান পর্বত সেখানে সৃষ্টি হয় পর্বতমালা। ঠিক সেমভাবেই কিন্তু এখানেও উত্তর আমেরিকাতেও তো কিন্তু একই নিদর্শন দেখতে পাওয়া গেছে। এইগুলোই হচ্ছে ভূতাত্ত্বিক প্রমাণ। এছাড়াও উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে যে সরণ হয়েছিল, এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার যে পশ্চিম দিকে সরণ হয়েছিল, পশ্চিম দিকে সরণের ফলে এই মহাদেশের সম্মুখভাগে সঞ্চিত পলিতে ভাঁজ পড়ে এইভাবে যে সঞ্চরণের ফলে একটা জায়গায় ভাঁজ পড়ে রকি এবং আন্দিজ পর্বতের মতো পর্বত সৃষ্টি হয়েছে। আবার আফ্রিকা এবং ভারত উপদ্বীপের উত্তরমুখী সরণের ফলে, এই আফ্রিকা এবং ভারত উপদ্বীপের উত্তরমুখী সরণের ফলে আল্পস এবং হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। এইভাবে যে পর্বতের যে বর্তমান অবস্থা এবং যে এই ভাঁজের অবস্থান এবং তার মধ্যে সাদৃশ্য, বিভিন্ন মহাদেশের ভাঁজের মধ্যে সব ধরনের সাদৃশ্য, এবং যত যে উত্তরে বা পশ্চিমে যত সরে যাচ্ছে তত ভাঁজটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এবং সেটা পর্বত আরো উঁচুতে
উঠছে বলা হয়। আমরা এখনো বলি যে হিমালয় পর্বতের উত্থান পর্ব এখনো চলছে। এর থেকেই প্রমাণিত হয় যে মহাসঞ্চরণ ঘটছে। তাহলে এটা হচ্ছে ভূতাত্ত্বিক প্রমাণ। নেক্সট যেখানে যে প্রমাণটায় আমরা চলে যাব সেটা হচ্ছে পুরাজীবীয় প্রমাণ বা প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স। এটার মানে কি? পুরাজীবীয় প্রমাণ এটার মানে হচ্ছে সেই মানে পুরনো যুগের বা অতীতকালের কিছু জীবের প্রমাণ, বা যেটা জীবাশ্মের মাধ্যমে, আমরা জীবের প্রমাণ তো পাই না, কারণ জীবাশ্মের মাধ্যমেই আমরা জীবের প্রমাণ পাই অতীত যুগের। তাই সেই জীবাশ্মের প্রমাণের কারণে আমরা মহাসঞ্চরণটাকে সমর্থন করতে পারি। সেই সব প্রমাণগুলো কিন্তু আমরা পেয়েছি। এই পুরাজীবীয় প্রমাণ হচ্ছে সেগুলোই। সেই পুরাজীবীয় প্রমাণের মধ্যে সবথেকে প্রথম যেটার নাম করা যায় সেটা হচ্ছে GLOSOPTERIS গ্লোসোপ্টেরিস। এটা হচ্ছে একটা ফার্ন জাতীয় উদ্ভিদের উদ্ভিদ যার জীবাশ্ম পাওয়া গেছে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, ভারতবর্ষ ও অস্ট্রেলিয়ার কিছু কিছু অংশে এই জীবাশ্ম পাওয়া গেছে। বর্তমানে কিন্তু এই যে মহাদেশগুলোর নাম আমি করলাম, অর্থাৎ আবার আমাকে একটা ম্যাপ আঁকতে হচ্ছে। এই সমস্ত মহাদেশগুলো কিন্তু বর্তমানে বিভিন্ন সমুদ্র দ্বারা বিচ্ছিন্ন, কিন্তু যেহেতু একটা সময়ে একইভাবে বা একই সম্মিলিতভাবে একরকমভাবে মহাদেশগুলো অবস্থান করেছিল, তখন কিন্তু ওই উপযুক্ত জলবায়ুতে গ্লোসোপ্টেরিস এই ফ্লোরাটা বিস্তৃতি লাভ করেছিল। পরবর্তীকালে মহাদেশগুলো পরস্পরের থেকে পরস্পর যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এই জীবাশ্মের নিদর্শন কিন্তু থেকে যায়। এটাও হচ্ছে একটা পুরাজীবীয় প্রমাণ। সেকেন্ড যে জীবাশ্মর কথা জানা যায় সেটা হচ্ছে মেসোসরাস। এটা একটা সরীসৃপ, একটা কুমির জাতীয় একটা প্রাণী, যে সাঁতার কাটতে সক্ষম ছিল, কিন্তু সেটা মিষ্টি জলে। এবং এগুলো পাওয়া যায় হচ্ছে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, এগুলোতে পাওয়া যেত। এবং বর্তমানে এই দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলের একটা কিন্তু বিশাল একটা সামুদ্রিক দূরত্ব রয়েছে, যেখানে কিন্তু কুমির জাতীয় সরীসৃপ প্রাণীর যাওয়া কিন্তু সম্ভব নয়। তা ওয়েগনার সেখানেই যুক্তি দিয়েছেন যে মেসোসরাসের যে উপস্থিতি, এটাই প্রমাণ করে যে দক্ষিণ আফ্রিকা আর ব্রাজিল এই দুটো অতীতে একই সাথে ছিল, অর্থাৎ অবস্থান করত। 3 নম্বর যে জীবাশ্মের সন্ধান পাওয়া যায় সেটা হচ্ছে সিনগনেথাস।
সিনোগনেটাস হচ্ছে একটা সরীসৃপ যার সন্ধান পাওয়া যায় আফ্রিকা, ভারত, আন্টার্কটিকা এইসব জায়গায় কিন্তু পাওয়া যায়, এবং দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এইসব জায়গায় এই জীবাশ্মের সন্ধান পাওয়া যায়। কিন্তু বর্তমানে সেগুলো কিন্তু সাঁতার কাটতে পারে না। সুতরাং আমরা দেখেছি যে এই মহাদেশগুলোর মধ্যে বিশাল দূরত্ব বর্তমান, এবং সমুদ্র দ্বারা এগুলো বিচ্ছিন্ন। তা ওয়েগনার এখানে যুক্তি দিয়েছেন যে এই সরীসৃপ জাতীয় প্রাণীগুলোর জীবাশ্মের উপস্থিতি প্রমাণ করে যে এই সমস্ত মহাদেশগুলো একসময় একইভাবে অবস্থান করত, অর্থাৎ একই জায়গায় অবস্থান করত, এবং বর্তমানে সেগুলোর সঞ্চরণ ঘটেছে। এইটাই হচ্ছে পুরাজীবীয় প্রমাণের উদ্দেশ্য। নেক্সট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কয়লার বিস্তৃতি। আমরা প্রথম পয়েন্টটাতেই পড়েছি, যেখানে আমরা পুরো জলবায়ু সংক্রান্ত যে তথ্যগুলো দিয়েছিলাম তাতেই পড়েছি যে উত্তর আমেরিকায় একটা কার্বনের কয়লার স্তর পাওয়া গেছে, এবং ঠিক সেইভাবেই ইউরোপেও এই ধরনের ইউরোপ এবং সাইবেরিয়ায় সেখানেও কয়লার সঞ্চয় লক্ষ্য করা যায়। এই সমস্ত জায়গাগুলোয় কয়লার অবস্থান দেখতে পাওয়া গেছে, কিন্তু এখন সেগুলো নাতিশীতোষ্ণ অঞ্চলের অন্তর্গত। এর থেকে বোঝা যায় যে একটা সময় কয়লা কখন কীরকমভাবে উৎপাদিত হয়, যেমন হচ্ছে মানে ঘন অরণ্য সেখানে থাকতে হবে, এবং সেটা পরবর্তীকালে পচনের ফলে পলিস্তরে জমা হতে হতে বহু যুগ ধরে থেকে সেখানে কয়লার উৎপত্তি হবে। তা সেই রকম পরিস্থিতি কিন্তু এখন এই সমস্ত মহাদেশগুলোতে সেরকম কোনো জলবায়ু নেই। এগুলো হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ুতে অবস্থিত। তাহলে ওয়েগনার এই যে সমস্যাটা, সেই সমস্যাটার সমাধান করেছিল এই মতবাদ দিয়ে যে মহীসঞ্চরণের ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। কারণ আগে এই উত্তর আমেরিকা কিন্তু এবং ইউরোপ এগুলো সবই নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে ছিল, এবং বর্তমানে সেটা উত্তরে এবং কোনোটা পশ্চিমে এরকমভাবে সরে গিয়ে ওই নিদর্শনগুলো রয়ে গেছে, অর্থাৎ কয়লার অবস্থানগুলো রয়ে গেছে, কিন্তু মহাদেশগুলো বিভক্ত হয়ে গেছে, এবং এখনো সেগুলো সঞ্চরণ ঘটছে। এগুলো শুধুমাত্র একটা প্রমাণ হিসাবে রয়ে গেছে। তাহলে সেটাই হচ্ছে কয়লার বিস্তৃতির একটা ডেসক্রিপশন। এরপরে আছে অন্যান্য প্রমাণসমূহ। অন্যান্য প্রমাণের মধ্যে যেমন হচ্ছে ওয়েগনারের মতে মহীসঞ্চরণের সাথে সাথে উত্তর এবং দক্ষিণ মেরু অবস্থানেরও পরিবর্তন হয়েছে। পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এই উত্তর মেরু দক্ষিণ মেরুরও কিন্তু পরিবর্তন হয়েছে। যেমন এই সিলুরিয়ান যে যুগ, সেখানে দেখা গেছে যে উত্তর মেরুতে তখন ছিল 14 ডিগ্রি অক্ষাংশ, এবং 124 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাতে অবস্থান করত। 124 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাতে অবস্থান করত। আবার কার্বনিফেরাস উপযুগে দেখা গেছে যে
উত্তর মেরু 16 ডিগ্রি উত্তর অক্ষাংশ আর 147 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাতে অবস্থান করেছে। এইভাবে আমরা বুঝতে পারি যে দক্ষিণ মেরু এবং নিরক্ষরেখার সাথে মানে এইভাবে বুঝতে পারি যে বিভিন্ন সময়ে মহাদেশগুলো মানে সময়ের সাথে সামঞ্জস্য রেখে পশ্চিমে এবং নিরক্ষীয় দিকে সরতে থাকে এবং তার ফলে কি হয়, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুরও পরিবর্তন ঘটেছিল বিভিন্ন যুগে। এছাড়াও যে প্রমাণগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে হলো হিমবাহের সঞ্চয়জনিত একটা প্রমাণ রয়েছে, সেটা হচ্ছে দক্ষিণ হিমবাহের সঞ্চয়। একটা হলো উত্তর মেরু দক্ষিণ মেরুর পরিবর্তন হয়েছে, আর একটা হচ্ছে হিমবাহের সঞ্চয়, যেটা জলবায়ুর মধ্যেও পড়ে অবশ্য। সেটাও একটু জেনে রাখা দরকার যে বিচ্ছিন্নভাবে অবস্থিত দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ ভারত ও আন্টার্কটিকা মহাদেশে 30 কোটি বছর পূর্বে হিমবাহের সঞ্চয় পরিলক্ষিত হয়। বর্তমানে এই আন্টার্কটিকা ছাড়া এই দেশ ও মহাদেশগুলো উষ্ণ জলবায়ুতে এরূপ মহাদেশের হিমবাহের উপস্থিতি সম্ভব নয়। কিন্তু ওয়েগনার যুক্তি দিয়েছেন যে প্রাক কার্বনিফেরাস যুগে এই মহাদেশীয় হিমবাহগুলো একটানা বিস্তৃত ছিল, অর্থাৎ যখন একই রকম ভাবে তারা যখন প্যানজিয়া অবস্থান করত, তখন কিন্তু এই বিশাল একটা জায়গা জুড়ে হিমবাহের অবস্থান ছিল এবং পরবর্তীকালে সেগুলো আলাদা হয়ে গিয়ে এই প্রত্যেকটা মহাদেশের যে নিচে যে মহাদেশীয় হিমবাহের সন্ধান পাওয়া গেছে বর্তমানে, সেগুলোরও হচ্ছে প্রমাণ। অর্থাৎ এখানে হিমযুগের অবস্থানের কারণে হিমবাহর উপস্থিত ছিল এবং পরবর্তীকালে অর্থাৎ বর্তমানে হিমযুগের মহাদেশীয় হিমবাহের একটা প্রমাণ কিন্তু পাওয়া গেছে। তা এই দুটো প্রমাণগুলো হচ্ছে অন্যান্য প্রমাণের মধ্যে পাওয়া যায়। তা এই গেল আমাদের মহীসঞ্চরণ মতবাদের ক্ষেত্রে যে সমস্ত তথ্যগুলো ওয়েগনার প্রমাণ এবং যুক্তি হিসাবে প্রতিস্থাপিত করেছেন এবং প্রায় প্রমাণ করে দিয়েছেন, এবং অন্যান্য বিজ্ঞানীরাও এই প্রমাণগুলোকে কিন্তু মানে সমর্থন করেছেন এবং এগুলো কিন্তু কোনো রকম মানে সব রকম নিদর্শনের ভিত্তিতে কিন্তু করা হয়েছে। তাহলে আমরা অনেকগুলো প্রমাণ এবং যুক্তি এই ডিসকাশনের মাধ্যমে বুঝতে পারলাম। যেমন পুরা জলবায়ুগত কিছু নিদর্শন রয়েছে, তারপরে কয়লার উপস্থিতি, হিমবাহের হিমযুগের অবস্থান, বিভিন্ন ধরনের জীবাশ্মের উপস্থিতি, জিগস ফিট, এই সমস্ত প্রমাণগুলোই কিন্তু মহীসঞ্চরণকে সমর্থন করছে। এবং আমরা এখনো জানি যে বর্তমানেও মহীসঞ্চরণ কিন্তু গতিশীল, খুব ধীরে ধীরে হলেও কিন্তু আমাদের মহাদেশগুলোর সঞ্চরণ ঘটছে। তাহলে এই প্রমাণ এবং প্রমাণ যেগুলো রয়েছে বা সাক্ষ্যগুলো রয়েছে, সেগুলোর ভিত্তিতেই মহীসঞ্চরণ মতবাদকে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে এই টপিকটার সাথে সাথেই আমি আজকের ক্লাসটি শেষ করছি এবং পরবর্তীকালে আমরা মহীসঞ্চরণ সম্পর্কে আরও কিছু তথ্য তোমাদের দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।